প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা দেখছিলাম আমাদের প্রথম অধ্যায়। তো আজকের আমরা প্রথম অধ্যায়ের যে দুটো টপিক দেখতে চাই, একটাকে আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম কিন্তু আমরা শেষ করতে পারিনি। এরপরে আমরা দেখতে চাই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে সুযোগ ব্যয়ের ধারণা। তো এখন আমরা আসি আমাদের যে টপিকটা ছিল উৎপাদন সম্ভাবনা রেখা। তো সেই উৎপাদন সম্ভাবনা রেখায় আমরা যাই। আমরা এখানে বলেছিলাম যে আহ, যেহেতু আমরা একটা রেখা দেখাতে চাই, উৎপাদন সম্ভাবনা রেখা, সে যে রেখা দেখাতে যে আমরা মূলত বলেছিলাম যে এখানে দুটো চলক নিয়ে আমরা কাজ করি। তো যে কোনো রেখা আঁকতে গেলে আমাদের লাগে স্বাধীন চলক আর অধীন চলক। তো আমরা বলছি এই যে আমাদের স্বাধীন আর অধীন চলক, এই চলকগুলোর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক থেকে মূলত আমরা রেখা আঁকি। তো যেহেতু আমরা এখানে দুটো চলকের বেশি দেখাতে পাচ্ছি না, সেহেতু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা যখন আমরা দেখাই তখন সচরাচর আমাদের দুটো দ্রব্য দেখানো হয়। অর্থাৎ আমরা যদি উৎপাদন বলি, তাহলে আমরা জানি যে দ্রব্য আমরা উৎপাদন করি, তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের দ্রব্যের উৎপাদন দেখায়। তো আমরা বলছি যে দ্রব্যের উৎপাদন, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে দ্রব্য অসংখ্য হতে পারে, এক্স ওয়াই জেড এ বি সি ডি। অর্থাৎ আমাদের অসংখ্য, যেমন আমরা বলছি যে চাল হতে পারে, ডাল হতে পারে, মোবাইল ফোন হতে পারে। তারপর আমরা বলছি যে কাপড় চোপড় হতে পারে, এরকম জুতো হতে পারে, তো অসংখ্য উৎপাদন হতে পারে। তো আমরা যখন উৎপাদন সম্ভাবনা রেখা দেখাই তখন আমাদের দুটোর বেশি চয়েস থাকে না। তো সেহেতু আমরা যখন উৎপাদন সম্ভাবনা রেখা দেখাবো তখন আমাদের ভেরিয়েবল হিসাবে থাকবে দুটো উৎপাদন। অর্থাৎ উৎপাদন বাড়তেও পারে কমতেও পারে। ভেরিয়েবলকে আমরা বলি চলক আর কি বাংলায়। তো চলক কেন লাগে? কারণ আমরা যদি আগেই দেখেছিলাম যে চলক ছাড়া আমরা গ্রাফ আঁকতে পারি না, কারণ আমরা এক জায়গায় যদি বসে থাকি তাহলে সেটা গ্রাফ হয় না, সেটা একটা বিন্দু হয়। যখন আমাদের মুভ করতে হয় তখনই মূলত আমাদের গ্রাফ আসে। তো মুভ করতে গেলে মূলত স্বাধীন চলকের ভিত্তিতে অধীন চলক মুভ করে। তো এখন আমরা বলছি যখন আমরা এরকম উৎপাদন সম্ভাবনা রেখা দেখাতে চাই তখন এখানেও আমাদের উৎপাদনের ধারণা আসে, অর্থাৎ দ্রব্য উৎপাদন, এবং এখানেও আমাদের চলকের ধারণা আসবে অবশ্যই। তো এখানে চলক হিসাবে কে কাজ করবে? এখানে চলক হিসাবে কাজ করবে দ্রব্য। তো আমরা যদি ধরি যে দুটো দ্রব্য আমরা বিবেচনা করেছি, তাহলে একটা যদি স্বাধীন হয় অবশ্যই আরেকটা অধীন। তো এখানে আমরা বলেছিলাম যে এখানে স্পেসিফিক কোন রকম স্বাধীন বা অধীন চলক নেই। আমরা যেটাকে স্বাধীন ধরবো সেটা আগে স্বাধীন হয়ে যাবে, অন্যটা অধীন হয়ে যাবে। যদি অধীনটাকে আমরা স্বাধীন হিসাবে চিন্তা করি তাহলে সেটা স্বাধীন হয়ে যাবে, পরেরটা অধীন হয়ে যাবে। কিন্তু যখন আমরা চিন্তা করবো তখন একটাই চিন্তা করতে হবে, দুটো একসঙ্গে আমরা স্বাধীন বা দুটোকেই একসঙ্গে আমরা অধীন বলবো না। তো এখন আমরা আসি এই স্বাধীন আর অধীন চলকের সম্পর্ককে আমরা বলেছিলাম পজিটিভ আর নেগেটিভ। তো যখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা দেখাচ্ছি তখন কি আমাদের সম্পর্ক ঋণাত্মক নাকি ধনাত্মক? তো সেই ঋণাত্মক বা ধনাত্মক দেখাতে যেয়ে আমরা গত ক্লাসে বলেছিলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের এমন একটা রেখা যে রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের বিভিন্ন সম্ভাবনা দেখায়, এবং আমি সব মিলে কিন্তু একটা সম্ভাবনার বেশি দুটো তিনটে সম্ভাবনা কখনো দেখাতে পারি না। সম্ভাবনায় আমার উৎপাদন সম্ভব না। বিভিন্ন সম্ভাবনার মধ্যে আমাকে যে কোনো একটা চুজ করতে হয়, নির্বাচন করতে হয়। তো এখন আমরা বলেছিলাম কি যে উৎপাদন সম্ভাবনা যখন আমরা দেখাই তখন আমাদের মাথায় কি থাকে, যে যখন আমরা উৎপাদন করি তখন আমরা ভাবি যে আমাদের সম্পদ আর প্রযুক্তি স্থির। তো সম্পদ আর প্রযুক্তি যখন স্থির থাকে তখন যদি আমরা বলি যে আমার 1 বিঘা জমি আছে, সেখানে নির্দিষ্ট পরিমাণ লেবার আছে, সেখানে নির্দিষ্ট পরিমাণ মেশিনারি গুডস আছে, তো সেই মেশিনারি গুডস দিয়ে আমি জমি চাষ করি বা চাষাবাদ করি। তারপরে আমি বললাম যে লেবার দিয়ে আমার জমি চাষাবাদ করতে হয়, তারপরে ধরলাম যে লেবার দিয়ে আমাদের জমি রোপণ করতে হয়। সেখান থেকে আমরা বলছি যে ভূমি শ্রম ও মূলধন সংগঠন, এগুলো মিলে আমাদের মূলত উৎপাদন আসে। তো আমরা বলছি যে যেখানে আমরা উৎপাদন করছি আমরা সেই জমিটাকে ধরলাম ফিক্স, অর্থাৎ সম্পদটা আমাদের ফিক্স, ভূমি ফিক্স, পুঁজি ফিক্স, একটাই মেশিনারি গুড আমরা বলেছিলাম। তো এরকম যখন হয় তখন আমরা বলেছি যে ওই জমিতে যদি আমরা বেশি বেশি ধান উৎপাদন করতে চাই তাহলে ধানের জন্য আমাদের জায়গা বেশি ছেড়ে দিতে হবে। ফলে যদি আমরা আরেকটা উৎপাদন নেই গম, তাহলে গমের জন্য উৎপাদন কমে যাবে, অর্থাৎ গমের জন্য জায়গা কমে গেলে গমের উৎপাদনও কমে যাবে। আবার যদি ধরি আমরা ধান কমিয়ে দিয়েছি ধানের উৎপাদন, তাহলে যে এক্সট্রা জমিটুকু আমরা পাচ্ছি সেখানে আমরা গমের উৎপাদন করতে পারি। অর্থাৎ ধান যদি কমে যায় তাহলে গমের উৎপাদন বেড়ে যায়, যেহেতু আমাদের সম্পদ আর প্রযুক্তি স্থির। আবার ধান যদি বেড়ে যায় তাহলে গমের উৎপাদন কমে যায়। অর্থাৎ আমরা বলছি যে একটা বাড়লে আরেকটা কমে যাচ্ছে এবং একটা কমলে আরেকটা বেড়ে যাচ্ছে। তো আমরা দেখলাম কি এই যে চলক থেকে যে সম্পর্ক আমরা পাচ্ছি সেই সম্পর্কটাকে আমরা বলছি ঋণাত্মক, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখায় যে চলকগুলো থাকে সেই চলকের সম্পর্ককে আমরা পেলাম ঋণাত্মক। তো এখানে আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখা গত ক্লাসে আমরা ডেফিনেশন দিয়েছিলাম, সেটা আমরা এখানে আর ডেফিনেশনে যাচ্ছি না। তো এখন আমরা বলেছি যে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা দেখাতে যে আমরা বলেছিলাম যে এখানে অসংখ্য সম্ভাবনা থাকে। এই সম্ভাবনার মধ্যে আমরা জাস্ট চারটা সম্ভাবনাকে পছন্দ করেছি, এ বি সি ডি। এই চারটা সম্ভাবনা নিয়ে মূলত আমরা গ্রাফটা দেখাতে চাই। তো এই চারটা সম্ভাবনায় আমাদের কি কি আছে দেখি। চারটা সম্ভাবনার ক্ষেত্রে আমরা
কার কার উৎপাদন দেখাতে চাই, ধানের উৎপাদন আর গমের উৎপাদন। তো আমি যদি বলি যে আমি ধানের উৎপাদন এবছর আর করছি না আমার 1 বিঘা জমিতে, তাহলে সব মিলে আমি 16 মণ গম পেতে পারি। বি ভেরি কেয়ারফুল, আমরা যখন বলছি যে ধানের উৎপাদন আমাদের শূন্য, অর্থাৎ আমি আমার যে জমি আছে সেখানে আমি আর ধান উৎপাদন করতে চাচ্ছি না, তাহলেই কেবল আমরা সর্বোচ্চ গম পেতে পারি। অর্থাৎ ধান জিরো হওয়া অর্থ কি, ধানের উৎপাদন সবচেয়ে মানে জিরো, আর গমের উৎপাদন সর্বোচ্চ অর্থাৎ ম্যাক্সিমাম, এর চাইতে বেশি আর পাওয়া সম্ভব না। তাহলে আমি যদি বলি যে আমার বাউন্ডারি কতটুক, বাউন্ডারি যদি আমি বলি তাহলে গমের বাউন্ডারি হলো 16, 16 এর বাইরে আর যাওয়া সম্ভব না, অর্থাৎ 16 এ আমার একটা লিমিট আছে। এখন আমরা যদি বলি ধানের উৎপাদন বেড়েছে 0 থেকে 1 মণ, এটা যদি আমরা মণ হিসাবে নেই বা কুইন্টাল হিসাবে নেই, 1 কুইন্টাল 2 কুইন্টাল 3 কুইন্টাল, এখানে যদি কেজি হিসাবে নেই, এটা আমাদের নিজস্ব ব্যাপার। তো আমরা ধরলাম এখানে আমরা কেজি হিসাবে নিচ্ছি বা মণ হিসাবে নিচ্ছি, ধরলাম ধানের মণ, এখানে আমরা বললাম 1 মণ 2 মণ 3 মণ, এভাবে ধানের উৎপাদন বাড়ছে। আর গমের যদি আমরা কেজি হিসাবে নেই তাহলে ফার্স্টে ছিল 16 কেজি, তারপরে 15 কেজি, তারপরে 13 কেজি, তারপরে শূন্য। তো এখন আমরা বলছি কি যে গমের উৎপাদনটা আমরা মণ হিসাবেও চিন্তা করতে পারি, এটা ডিপেন্ড করে যে আমরা এককটা কি নিচ্ছি, গম মণ, কুইন্টাল নাকি কেজি। তাহলে এখানে 16 মণ হবে, 15 মণ হবে, 13 মণ হবে, শূন্য হবে। ইট ডিপেন্ডস অন আওয়ার অ্যাসাম্পশনস, আমরা কি অনুমান করে নিচ্ছি তার উপরে হবে। তো এখন আমরা যদি এখান থেকে সংখ্যাগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখছি যে ধানের উৎপাদন ক্রমান্বয়ে বাড়ছে, 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3। অর্থাৎ ধানের উৎপাদন যদি বাড়ে তার অর্থ কি, ধানের জন্য আমরা জায়গা ছেড়ে দিচ্ছি, জায়গা আমরা টেক করছি। আর কার জন্য জায়গা, কার জায়গাটাকে আমরা স্যাক্রিফাইস করছি, গমেরটা আমরা ছেড়ে দিচ্ছি। অর্থাৎ গমের উৎপাদন কমে যাচ্ছে আর ধানের উৎপাদন বাড়ছে। তো এখন যদি আমরা এখানে আসি তাহলে আমরা দেখছি কি যে সর্বোচ্চ কত মণ ধান পাওয়া যেতে পারে। তো সর্বোচ্চ দেখলাম আমরা এখানে 3 মণ ধান পাওয়া যেতে পারে, কারণ আমরা দেখছি কি তখন আর গমের জন্য জায়গা নেই। গমের জন্য জায়গা নেই বলে গমের উৎপাদন শূন্য হয়ে গেছে। তাহলে আমরা দুটো শূন্য পেয়ে গেছি। এই যে আমরা দুটো শূন্য পেয়ে গেছি। তো আমরা যখন গ্রাফ আঁকি তখন আমাদের সবসময় শূন্যর দিকে তাকালে গ্রাফটা আমরা সহজে বুঝতে পারি যে গ্রাফের শেপটা কেমন হবে। সেই শূন্যর ব্যাখ্যা আমরা পরে আসবো। তো এখন আমরা আসি, যদি আমরা এখানে দেখি যে 0 সময় 16, 1 এর সময় 15, অর্থাৎ ধানের গমের উৎপাদন কমে যাচ্ছে, ধানের উৎপাদন বাড়লে 2 এর সময় 13, 3 এর সময় 0। তো এখানে যদি আমরা তাকাই তাহলে দেখি কি যে এটার ধরনটা কেমন। এখন আমরা গ্রাফটা কেমন পেতে পারি, গ্রাফের আকারটা কেমন হবে, এটা কি উত্তল হবে, এটা কি অবতল হবে, নাকি এটা সরল রেখা হবে। আমরা পেলাম কি যে ধান বাড়লে গম কমে যায়, তাহলে এটা আমাদের অবশ্যই ঋণাত্মক রেখা হবে। ঋণাত্মক রেখা কেমন হয়, বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। তো আমরা নিম্নগামী 3 ধরনের রেখা পেয়েছিলাম। তো এখানে আমরা দেখি আমাদের রেখার শেপটা কেমন হবে। তো এখানে আমরা দেখছি কি যে ধানের উৎপাদন শুরুতে আমরা দেখছি 16, 16 থেকে এখানে হচ্ছে 15, তারপরে হচ্ছে 13, 13 থেকে 0। তাহলে এখানে আমাদের সমানভাবে বাড়ছে, তো এটা নিয়ে আমাদের খুব বেশি চিন্তা নেই, এটা বাড়াটা সেম, ধান বাড়লে গম কমে যাচ্ছে, নেগেটিভ সম্পর্ক। তাহলে এখানে আমরা দেখছি কি শুরুতে আমাদের 1 কমেছে, তারপরে 2 কমেছে, তারপরে একবার 13 কমে গেছে। তাহলে শুরুতে 1 কমেছে, পরে 2 কমেছে, তারপর 13 কমেছে, অর্থাৎ আমাদের যে গমের উৎপাদন সেটা কমছে। তাহলে সেটা কিভাবে কমছে, সেটা কি কমতে কমতে কমছে নাকি বাড়তে বাড়তে কমছে। তো আমি একটু মুখ খুলে আমি আনসারটা নিয়ে আসি, তারপরে আমরা আবার আমাদের লেকচারে যাব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমি যে কোশ্চেনটা করেছি তোমরা যে কোনো একজন আনসার দাও, যে এটা কি কমতে কমতে কমছে নাকি এটা বাড়তে বাড়তে কমছে, কুইক। স্যার কমতে 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 কমছে। আবার চিন্তা করে বলো, আবার চিন্তা করে বলো। স্যার বাড়তে বাড়তে কমছে। তার মানে কমতে কমতে না বাড়তে বললে বাড়তে তো কমছে বাড়তে স্যার। বাড়তে হবেই। শুরুতে আমরা কত কমিয়েছি, 1 কমিয়েছি, তারপরে এক 2 কমিয়েছি, কমিয়েছি, তারপর 13 কমিয়েছি। হ্যাঁ স্যার, এটা কমছে, 13 এটা তো কমিয়েছে, বাড়তে বাড়তে কমছে। প্রথমে 1 কমেছিল, তারপর 2 কমেছে, তারপর 13 2 কমেছে, কমেছে, তারপর 3 অর্থাৎ কমেছে, এটা কি হ্যাঁ স্যার। বাড়তে বাড়তে কমছে। তাহলে বাড়তে বাড়তে কমলে এই রেখার আকৃতি কেমন হবে। অবতল। মিল্লাত হোসেন তুমি বলো। মিল্লাত তো এখানে নাই। আচ্ছা সাব্বির বলো এটা কেমন হবে, কুইক। এটা কি উত্তল হবে, অবতল হবে, না সরল রেখা হবে। স্যার অবতল। অবতল হবে। তো উত্তল হলে কেমন হয় রেখাটা, উত্তল কেন হবে না, উত্তল হলে আমরা কি বলি যে উত্তল রেখাটা কেন হবে না এখানে। স্যার উত্তল হতে গেলে এই মানগুলো কেমন হতে হতো, কমতে 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 হতো। এটা কমতে 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 ঠিক আছে, তাহলে এখানে জি কার জি সমস্যা আছে আমাকে বলো যে স্যার আমার এখানে একটু সমস্যা আছে। যারা এই ক্লাসগুলো করনি আগে তারা বাদে অন্যরা যারা ক্লাস করেছে তাদের মধ্যে কার সমস্যা আছে বলো। কারো সমস্যা আছে, সমস্যা থাকলে আমাকে জানাতে হবে। শেখার ক্ষেত্রে কোনো লজ্জা থাকলে চলে না। জি স্যার। সমস্যা আছে। না স্যার। আচ্ছা তাহলে আমরা এখানে থেকে দেখলাম যে এই রেখার আকৃতিটা আমাদের অবতল হবে। তো এখন আমরা আমাদের ক্লাসে যাই, আমাদের গ্রাফে যাই, সরি। তো এখন আমরা আসি আমাদের গ্রাফ, এই যে আমরা অবতল আকৃতির একটা গ্রাফ পেয়েছি। তো আমরা বলেছিলাম সবসময় আমাদের শূন্যর দিকে তাকাতে হয়, তাহলে আমাদের গ্রাফের শেপ আমরা সহজে বুঝে ফেলতে পারি। যদি আমাদের শূন্য মান দেয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অনেকটা ইজি হয়ে যায়। তো এখন আমরা আগে শূন্যর দিকে তাকাই। এখানে আমরা যেহেতু এই যে আমাদের সংমিশ্রণ গুলো পেয়েছি, সংমিশ্রণে আমাদের কেন সংমিশ্রণ বলছি, যেমন এখানে ধান আর গম দুটো সংমিশ্রণ আছে।
এই সংমিশ্রণ কেন বলছি আমরা? যেমন আমরা যদি এখানে আসি, আমরা পরে আসি। তো এখানে আমরা আগে দেখে আসি যে আমাদের এ সংমিশ্রণে আমাদের ধান আছে 0, গম আছে 16। যেহেতু ধান শুধু একা না, এখানে দুজন মিলে আছে। এটা কিন্তু একটা পয়েন্ট ইন্ডিকেট করে। এটা কিন্তু একটা পয়েন্ট। একটা পয়েন্ট বলে এটাকে আমরা সংমিশ্রণ বলছি। কার সংমিশ্রণ? ধান আর গমের সংমিশ্রণ। তো ধানের আর গমের সংমিশ্রণে আমরা পেলাম 0, 16, বি তে আমরা পেয়েছি 1 আর 15, আর সি তে আমরা পেয়েছি 2 আর 13, আর ডি পয়েন্টে আমরা পেয়েছি 3 আর 0। তো এখন যেহেতু শূন্য আমাদের আছে, তাহলে আগে আমরা শূন্য পয়েন্ট গুলো বসিয়ে নিই, তাহলে গ্রাফটা কেমন হবে আমরা বুঝতে পারবো। তাহলে শুরুতে আমাদের আছে 0 আর 16। তো 0 আর 16টাকে আমরা এখানে নিয়ে আসি। তাহলে কোনটা 0? আমরা আগে যেহেতু ধান লিখেছি, আমরা মাথায় রাখতে হবে যে যেটা আগে বলা থাকে, যেমন যদি পরীক্ষার কোশ্চেনে থাকে যে ধান 0 থেকে এত এত বাড়ছে, গমের উৎপাদন কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এখানে ধান হলো স্বাধীন। আবার যদি বলা থাকে গমের উৎপাদন বাড়ছে, ধানের উৎপাদন কমে যাচ্ছে, গম 0, 0, 1, 2, 3 এভাবে বেড়েছে, গমের উৎপাদন এভাবে কমে গেছে, তাহলে সেক্ষেত্রে আমাদের গমটা স্বাধীন হয়ে যাবে। অর্থাৎ কোনটা আগে বলা হয়েছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা আসি, আমাদের শুরুর পয়েন্টটাকে আমরা দেখছি সংমিশ্রণ এ। তাহলে এ সংমিশ্রণে আমাদের ধান আর গমের আমরা দেখছি যে আমাদের উৎপাদন হলো 0 আর 16। তো আমরা এখন উৎপাদনে আসি। তো এখানে আমরা ধানের উৎপাদন দেখিয়েছি আমরা ভূমি অক্ষে। আমরা জানি যে চাহিদা যোগান বাদে সবসময় স্বাধীন চলক আমাদের নিচে বসে। আর গমের উৎপাদন আমরা দেখিয়েছি লম্ব অক্ষে, এটাকে আমরা লম্ব অক্ষ বলি। যেহেতু আমাদের এখানে কোনো ঋণাত্মক মান নেই, সেহেতু আমরা এখানে প্রথম চতুর্থাংশটাকে নিয়েছি। এখানে আমাদের যেহেতু কোনো ঋণাত্মক মান আমরা এখানে নেইনি, কোনো নেগেটিভ মান নেই, সেহেতু আমাদের প্রথম চতুর্থাংশটা আসবে। তো এবার আমরা আসি, আমরা জানি যে 0 থেকে যত আমরা ডানে যাই ভূমি অক্ষে তত মানগুলো বাড়ে, আর লম্ব অক্ষে যত আমরা উপরে যাই তত মানগুলো বাড়ে। আবার যত শূন্যর দিকে আসা হয় তত মানগুলো কমে। এখানে উপর থেকে নিচে আসলে মানগুলো কমে, আর এখানে ডান থেকে বামে গেলে মানগুলো কমে। এটা আমরা জানি আর কি। তো এখন আমরা আসি, আমাদের এখানে দেয়া আছে যে ধানের উৎপাদন 0। তো ধানের উৎপাদন 0 হলে আমরা দেখি ভূমি অক্ষ বরাবর 0 কোথায় আছে। তাহলে এই ধানের উৎপাদন আমরা শূন্যে চলে আসি, এই হলো আমাদের 0। এবং গমের উৎপাদন আমাদের কত দেয়া আছে? গমের উৎপাদন আমরা দেখছি এখানে দেয়া আছে 16। অর্থাৎ গম এর চাইতে আর বেশি নেই। তাহলে আমি যদি বলি এখন গমের উৎপাদন, তাহলে আমি 0 বরাবর এখানে 16 যদি নেই, তাহলে 16 এর উপরে আর কোনো পয়েন্ট নেই, কারণ এর বাউন্ডারি আমাদের এখানেই লিমিটেড। এর বেশি এর উৎপাদন সম্ভব না। তাহলে আমি সর্বোচ্চ উৎপাদন পেয়ে গেছি গমের। অর্থাৎ ধান যখন 0, তখন আমি গমের উৎপাদন পেয়ে গেছি, যেটাকে আমরা বলছি এ বিন্দু। এখন যদি আমরা আসি, এখন আমরা বলেছি আরেকটা শূন্যর দিকে আমরা তাকাতে চাই, যেটাকে আমরা বলেছি ডি। ডি তে আমাদের আরেকটা শূন্য আছে। তো সেই শূন্যটা কোথায়? এখানে গমের ক্ষেত্রে 0 আছে। তো সেখানে যদি আমরা আসি, ডি বিন্দুতে আমরা ধানের উৎপাদন দেখছি 3 এবং গমের উৎপাদন দেখছি 0। তাহলে আমরা যদি বলি ধানের উৎপাদন কি এখানে সর্বোচ্চ, এর চাইতে কি আর ধানের উৎপাদন আমরা পেয়েছি? অর্থাৎ গম যদি 0 করে দেই, তাহলে 3 মনের বেশি ধান পাওয়া সম্ভব না। এটা আমরা জাস্ট একটা অ্যাসিউম করে নিয়েছি। এখানে মানগুলো 10, 20, 30 ও হতে পারতো। এটা ডিপেন্ডস অন ইউ, আমরা কিভাবে মানগুলো নিচ্ছি বা পরীক্ষায় কিভাবে মানগুলো থাকছে তার উপরে। অথবা এখানে 100, 200, 300 মনও হতে পারতো। যেহেতু 1 বিঘা জমিতে 100, 200, 300 মন আমরা হয় না, কিন্তু আমরা যেহেতু 1 বিঘা জমির এক্সাম্পল দিয়েছি, সেহেতু 10, 20, 30 ও হতে পারতো। তো এখন আমরা আসি, এখান থেকে আমরা বলছি যে এখানে আমাদের মান আছে কত? ডি বিন্দুতে আমরা বলছি শূন্যর দিকে আগে তাকাবো, 3 আর 0। তাহলে 3টা কার? ধানের উৎপাদন সর্বোচ্চ। তাহলে ধানের উৎপাদন সর্বোচ্চ হলে, তাহলে ধানের উৎপাদন সর্বোচ্চ আমরা কত বলছি? 1, 2, 3। এখানে আমাদের সর্বোচ্চ। এই দূরত্ব যা, এই দূরত্ব যা, এই দূরত্ব কিন্তু সেম, কারণ আমরা এক এক করে ডিসটেন্স নিয়েছি। তাহলে এখানে আমাদের ধানের উৎপাদন হলো 3, আর গমের উৎপাদন কত? 0। ধানের উৎপাদন, ধানটা কোথায় দেখেছি আমরা? ভূমি অক্ষে। তাহলে ভূমি অক্ষে বরাবর আমরা এই নিলাম 3। তাহলে 3 নিলে গমের উৎপাদন কত হয়ে যায়? গমের উৎপাদন হয়ে যায় 0। তাহলে গম আর এর চাইতে আর বেশি না। তাহলে আমাদের 3 আর 0 বিন্দুটা কোনটা? এইটা। তাহলে আমাদের যদি আমরা বলি যে 3 আর 0, তাহলে 3 এখানে। 0 কি আমাদের এর উপরে যায় বা নিচে আসে? এর উপরে গেলে তো পজিটিভ হবে, নিচে আসলে নেগেটিভ হবে। তো 0 অর্থ কি? 3 আর 0 পয়েন্ট এইটা, আর 16 আর 0 পয়েন্ট এইটা। অর্থাৎ যেখানে ছেদক হয়, এই রেখাটা এখানে ছেদ করেছে যে ভূমি আর লম্ব অক্ষকে, সেখানে কোনো না কোনো মান শূন্য হতে হবে, মনে রাখতে হবে। যদি আমাদের এই যে একটা রেখা আমরা পেয়েছি, যেটাকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা বলি, সেটা আমরা পরে আসছি। তো এই উৎপাদন সম্ভাবনা রেখা যদি ভূমি বা লম্ব অক্ষকে কোথাও ছেদ করে, অর্থাৎ কোনো রেখা যদি ভূমি বা লম্ব অক্ষকে ছেদ করে, কোথাও ছেদ করে, তাহলে সেই ছেদ বিন্দুতে কোনো একটা মান শূন্য হবেই। যেমন এই ছেদ বিন্দুতে কোনটা শূন্য? এই ছেদ বিন্দুতে আমাদের গম 0, ধান সর্বোচ্চ, তাহলে গম 0। আবার এই ছেদ বিন্দুতে আমরা দেখছি কি গম 16, তাহলে ধান কত? অবশ্যই 0। এটা মাথায় রাখতে হবে যে একটা যখন সর্বোচ্চ হবে তখন আরেকটা শূন্য হয়ে যাবে। তো আমরা এখন দুটো বিন্দু পেয়েছি, একটা পেয়েছি এ আর একটা পেয়েছি ডি। তাহলে এখন কিন্তু আমাদের চিন্তা করার আর দরকার নেই এই রেখাটা ঊর্ধ্বমুখী হবে নাকি নিম্নমুখী হবে। যেমন আমি যদি এ থেকে ডি তে একটা লাইন টানি, তাহলে সেটা অবশ্যই নিম্নমুখী, কারণ এটা আমরা দেখছি কি এটা আমাদের বাম হাত, এই বাম হাত থেকে ডান হাত আমরা দেখছি যে নিচের দিকে, তাহলে এটা আমাদের অবশ্যই নিম্নগামী একটা রেখা হবে। তাহলে এ আর ডি আমাদের নিম্নগামী, কিন্তু সেটা শেপটা কেমন হবে আমরা দেখে আসি। শেপটা আমরা যদি এখান থেকে উত্তর লেখেও দেই, তাহলে কিন্তু আমাদের গ্রাফ ঠিক থাকবে। সেহেতু আমাদের ওই একে দিলেও আমাদের মানগুলো জাস্ট পরে 1, 2 করে এখানে নিচের মানগুলো 1, 2 বসালে দেখা যাবে উপরের মানগুলো আমাদের ঠিকভাবে এসছে। তো এরপরে আমরা আসি আমাদের বি বিন্দুতে কত আছে দেখি। বি বিন্দুতে আমরা দেখছি যে 1 আর 15। তাহলে সেই আমরা 1 আর 15 হলে 16 এর নিচে আসে। এই যে এক ডিসটেন্স আমরা নিয়েছি। এরপরে আমরা দেখি
এরপরে আমাদের আছে 2 আর 13, তাহলে আমরা 2 ধানের হলো 2 আর 13, এটাকে আমরা সি বিন্দু দিয়ে দেখিয়েছি। তাহলে এরপরে আমরা দেখছি কি 3 এর সময় এটা আমাদের 0 হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি বিন্দুগুলো দেখি যে এ বিন্দুতে আমাদের কত কত মান আছে, ধান 0 গম 16, বি বিন্দুতে আছে 1 আর 15, সি বিন্দুতে আছে ধানের উৎপাদন 2 আর গমের উৎপাদন 13, আর ডি বিন্দুতে আছে ধানের উৎপাদন 3 আর গমের উৎপাদন 0। তো এখন আমরা দেখলাম কি যে আমাদের এ বি সি ডি এই তিনটা পয়েন্ট যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা একটা রেখা পেয়েছি, যে রেখাকে আমরা বলছি উৎপাদন সম্ভাবনা রেখা। তো এখন আমি একটা কোশ্চেন করব, যে কোশ্চেনটার আনসার আমরা যারা বলছে যে ক্লাসে ভালো যারা অ্যাটেন্টিভ তারা ছাড়া অন্যদের পক্ষে দেয়া একটু কঠিন, তাও যদি দিতে পারে তাহলে সেটা আমাদের জন্য বেটার, যে বুঝতে পারছে যে সবাই ক্লাস অ্যাটেন্টিভলি করছে। তো এখন আমরা আসি, এখন কোশ্চেন হলো আমরা বলছি যে এই যে আমাদের রেখাটা আমরা পেলাম, আহ, এই রেখাটায় আমি কি এ বি সি ডি চারটা পয়েন্টে একসঙ্গে থাকতে পারি? তোমাদের মুখ খুলে দেওয়া আছে, যে কেউ একজন আনসার দাও। পারি না স্যার। আচ্ছা, তারপরে আমি আরেকজনের কাছে আসি, কে আনসার দিয়েছো বলো, নাম বলো। আনসার দিয়েছে কে? মিজানুর রহমান, হ্যাঁ মিনহাজ মিনহাজুর রহমান। স্যার। তুমি জি একটু স্যার। পরে আসো, আমি দেখি আরেকজনের কাছে জিজ্ঞেস করে আসি। আশরাফুল আজম দীপ্ত 38 রোল নাম্বার, বলো 38 রোল নাম্বার, তুমি কি মুখ খুলেছো? যে আনসার দিয়েছো সে এখন মুখ বন্ধ করো। হ্যাঁ, এখন আমি যদি তোমাকে কোশ্চেন করি, আচ্ছা 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 বলো সে কি কোশ্চেন তাকে আমি করেছিলাম, আমি কি জানতে চেয়েছিলাম? আমি জানতে চেয়েছিলাম যে এ বি সি ডি, তুমি কি কথা বলছো, বলতে পারছো? তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। জি স্যার, আমি তো খুলে রাখছি। হ্যাঁ, এখন বলো আমি কোশ্চেনটা কি করেছিলাম। মানে স্যার যে কোনো চারটা বিন্দু দিয়ে একসাথে থাকতে পারবে কিনা? হ্যাঁ, এখন তুমি বলো যে আমরা আসলে কি চারটা পয়েন্টে থাকতে পারবো? না স্যার, যে কোনো একটা পয়েন্টে থাকতে হবে। কারণ কি? কারণ এ বি সি ডি, কারণ কি? কারণ হচ্ছে স্যার চারটা পয়েন্ট একসাথে একসাথে থাকা যায় না। মানে এ বি সি ডি যে কোনো একটা হচ্ছে সম্পদের দক্ষ ব্যবহার। তা ঠিক আছে, কিন্তু কথা হলো যে আমরা বলছি যে আমাদের যদি আমরা এরকম ধরি যে এ তে থাকছি, তাহলে এ তে থাকলে কি কখনো বি তে থাকা সম্ভব? কারণ এতে আমরা কি দেখছি, না, বিতে 0 থাকা আর সম্ভব না। 16, 0 মন যখন ধান তখন কি 1 মন ধান উৎপাদন সম্ভব? না না স্যার, কারণ কারণ সম্পদের একটা লিমিট আছে। এই হ্যাঁ, কারণে সম্পদের যদি লিমিটেশন আমরা আছে, এজন্য একটা বাড়ালে অবশ্যই আরেকটা কি হয়ে যায়, কমে যায়। তো এখন কমে কথা যাবে। হলো, হ্যাঁ, তো এখন কথা হলো যে আমাদের এই যে এই এই বিন্দুগুলো, এগুলোকে কি সম্ভাবনা বলা হয়, এ বি সি ডি? জি স্যার, মানে যে কোনো একটাতে থাকা যাবে, এর জন্য অর্থাৎ সম্ভাবনা আমাদের বলা এগুলো হয়। এই পসিবল পয়েন্ট, এগুলো হলো আমাদের পসিবল পয়েন্ট, হ্যাঁ, অর্থাৎ এই চারটা পয়েন্ট আমাদের পসিবল পসিবিলিটি পয়েন্ট। দেখায়, সম্ভাবনা দেখায়। হুম, কিন্তু এই চারটা পয়েন্টের মধ্যে সম্ভাবনা আমি দেখা। কোনটা চুজ করতে চাই? ইট ডিপেন্ডস অন এটা দ্য স্যার, ডিমান্ড ফর আওয়ার কনজিউমার্স। আমাদের ইকোনমিতে ভোক্তাদের কিভাবে চাহিদা আছে, তারা কোনটা বেশি পেতে চায়। যেমন আমি যদি বলি যে যেমন স্যার আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ যদি কৃষি হয় প্রধান তাহলে, রাষ্ট্র, আমরা ধান বেশি উৎপাদন করব। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি যে জিরোর হ্যাঁ, দিকে গেলে ধানের উৎপাদন কমে, সেক্ষেত্রে তাহলে আমি হ্যাঁ, হয়তো সি সেক্ষেত্রে বিন্দুতে হ্যাঁ। থাকতে চাই। এখন আমি একটা আবার কোশ্চেন যেসব করি। দেশ, হ্যাঁ হ্যাঁ, এবার হুম, তোমারটা বন্ধ উন্নত করো, রাষ্ট্র তুমি বুঝতে আমেরিকা পেরেছো। তারা গম উৎপাদন করবে। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো, এবার মুখটা বন্ধ করো। এবার 30 রোল নাম্বার, তুমি মুখ খোলো দ্রুত। 30, হ্যাঁ। এখন কোশ্চেন হলো যে আমরা কি ডি বিন্দুতে থাকতে পারি বা ডি বিন্দুতে আমরা থাকতে চাই? আগে বলো পারি কিনা এবং আমরা চাই কিনা। দুটো আনসার, এখানে দুটো আনসার দিতে হবে। আমরা তোমাকে না শুনতে স্যার, পাচ্ছি না। সঠিক বলতে পারলাম না। কেন বলতে পারলে না কেন, বলো তোমার অসুবিধা কি হচ্ছে, যে এখানে কি কোথায় বুঝতে অসুবিধা আছে? ডি বিন্দুতে আগে কি দেখাচ্ছে সেটা বলো। না স্যার, আমি আগের ক্লাসগুলো তো করি নাই, এই জন্য স্যার বুঝতে পারি নাই। ইকোনমিক্স কিন্তু লিটারেচার বা মুভি দেখার মতো না, যে অর্ধেক পথে এসে বুঝতে পারলাম যে সামনের আমাদের কি আছে। সে তো তোমাকে কিন্তু একটা ক্লাস মিস করলে তার জন্য তোমাকে আজীবন এর পস্তাতে হবে, এবং তুমি একটা ক্লাস মিস করার অর্থ পরের ক্লাস তুমি কখনোই বুঝতে পারবে না। আচ্ছা, এরপরে আসো যে আমাদের আরেকজনকে নেই আমরা। হৃদয় আহমেদ, মুখ খোলো, দ্রুত মুখ খোলো, খুলে আমাকে আনসার দাও। হৃদয়, হৃদয়, আমরা তাকে পাচ্ছি না, সে হয়তো। মাজারুল ইসলাম রাতুল, তোমার মুখ খোলো। হ্যাঁ রাতুল, আছো রাতুল? আমার মনে হয় এখানে অনেকেই আছে যারা ক্লাস ওপেন করে দিয়ে চলে গেছে। মাজারুল ইসলাম, এবার আশরাফুল আলম সৈয়দ বলো। সাইদ, হুম,
আচ্ছা হৃদয়কে জি আমরা স্যার, আমি আছি হৃদয় আহমেদ কিন্তু বলো। হ্যাঁ বাসায় হৃদয় অনুষ্ঠান আহমেদ। তো কথা বলতে পারতেছি না। হ্যাঁ স্যার আমার বাসাতে অনুষ্ঠান, এর জন্য আমি কথা বলতে পারতেছি না, আমি হেডফোনে শুধু কথা শুনতেছি আপনাদের। আচ্ছা তাহলে তোমার মুখ বন্ধ করো। এবার আশরাফুল আলম সৈয়দ তুমি বলো। হ্যাঁ এখন তুমি কি ডি পয়েন্টে কি উৎপাদন সম্ভব এবং ডি পয়েন্ট কি তুমি থাকতে চাও? না স্যার, ডি পয়েন্টে উৎপাদন কি সম্ভব? না স্যার, সম্ভব না স্যার। আচ্ছা এবার ইয়ে বলো, আশরাফুল আলম দীপ্ত তুমি বলো, আজম দীপ্ত। এ পয়েন্টে কি উৎপাদন ডি সম্ভব? পয়েন্ট সম্ভব হ্যাঁ কিন্তু তুমি কি ডি পয়েন্টে থাকতে চাও? স্যার, এটা আমার নির্ভর করে আমার সম্পদের উপর বা ভোগটা কতটুকু চাহিদা তার না উপর। এখন তুমি কি ডি পয়েন্টে থাকতে চাও? জি স্যার, আমার যদি প্রয়োজন হয় আমি থাকতে পারবো। সাব্বির বলো, ডি পয়েন্টে কি তুমি সেক্ষেত্রে আমি থাকতে চাও? সাব্বির কি আছো? নাই। এর আগে আনসার দিয়েছিল মিজানুর রহমান, তুমি জি মিনহাজুর স্যার। রহমান তুমি বলো, ডি পয়েন্টে কি তুমি থাকতে চাও? জি স্যার, থাকতে চাই, কারণ স্যার ধানের উৎপাদন বেশি স্যার আমাদের দেশে, গমের থেকে ধানের ধান কেন? যত গমের চাহিদা অতটুকু নেই, তার অর্থ কি জিরো? স্যার জিরো না, কিন্তু স্যার তাহলে ধানে তুমি কোনো গমের থেকে ধানের আমরা চাহিদা বেশি। সচরাচর জিরো সলিউশন পছন্দ করি না, কারণ যেহেতু আমরা জি দুটোই নিয়েছি তার অর্থ কি জিরো অর্থ কি? আমার ইকোনমিতে তো গম দরকারই নেই, তাহলে তো আমার একটা লাইন হলেই হয়, ধান হলেই হয়, স্যার। তাহলে তো আমার এই গ্রাফ আর দরকার নেই। তাহলে আমি কখনো কর্নার সলিউশন, এটা একটা কর্নার, এই একটা কর্নার আর এই একটা কর্নার, ইকোনমি কিন্তু কর্নার সলিউশন এখানে পছন্দ করে না। তার অর্থ কি আমি এই যে ডি পয়েন্টে কিন্তু আমি থাকবো না, কারণ কি আমার এখানে উৎপাদন পসিবল কিন্তু আমার ইকোনমিতে গম পেতে চায়, তাহলে আমি হয়তো সি পয়েন্ট চুজ করছি, যে সি বেশি যাবো পয়েন্ট। তখন সি পয়েন্ট। জি আমি কি এ পয়েন্টে থাকতে চাই? না স্যার, এই পয়েন্টে থাকছে না, কারণ কিন্তু স্যার সেখানে উৎপাদন ধানের পসিবল, উৎপাদন নেই। কিন্তু উৎপাদন সম্ভব, কারণ আমার রিসোর্স ইউজ করলে আমি উৎপাদন করতে পারি। কারণ ডি পয়েন্টে তো আমার ধানের উৎপাদন জিরো হয়ে যাচ্ছে, আমি তো কিছুটা হলেও ধান চাই, সেক্ষেত্রে আমার বি পয়েন্ট হতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখলাম কি, এখন একটা কোশ্চেনটা হলো আমি কি এই ই পয়েন্ট আসলে কি দেখাচ্ছে বলো। আমি যদি ই পয়েন্ট বরাবর একটা রেখা টানি, তাহলে সেই রেখাটা এরকম হয়, ই বিন্দু দিয়ে যায় এভাবে, এই যে এভাবে ই বিন্দু দিয়ে যায়। একটা রেখা যদি এই বিন্দু বরাবর টানতাম তাহলে সেটা নিচে আসতো, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখাটা নিচে নেমে যেত। তো ই বিন্দু বরাবর যদি আসি, মিনহাজুর রহমান তুমি বলো যে ই বিন্দুতে কি থাকা সম্ভব? স্যার সম্ভব, সম্ভব। এখন আমি একটু দেখাই তোমাদেরকে যে ই বিন্দুতে হলে কি অসুবিধা হয়, আমি একটু দেখাই। তো আমি একটা নতুন ইয়েতে যাচ্ছি, হোয়াইট বোর্ডে। এবার দেখো যে আমরা যদি বলি যে ই বিন্দু, তা আমি যদি দেখাই যে এটা হলো আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, ওকে, এই বিন্দুটা জি আমরা স্যার। ধরলাম, এটা হলো আমাদের সি বিন্দু। আরেকটা পয়েন্ট আমরা এখানে নিয়েছি যেটাকে আমরা বলছি কি ই বিন্দু, ওকে, জি স্যার। এই যে আমাদের ই বিন্দু। তো এখন দেখো তো, আমি যদি বলি এখানে আমাদের ধান আছে আর এখানে আমাদের গম আছে, ওকে, তাহলে জি এখন আমরা যদি বলি যে সি বিন্দুতে আমাদের ধানের উৎপাদন দেওয়া আছে এরকম আর গমের উৎপাদন দেওয়া আছে এরকম, এবার দেখো তো ই বিন্দুতে ধানের উৎপাদনও কমে গেছে, গমের উৎপাদনও কি হয়ে গেছে, কমে কমে গেছে। গেছে। তাহলে আমার জি যে স্যার। সম্পদ আছে, ভূমি, শ্রম, মূলধন আর সংগঠন, সেই সম্পদগুলো কি এখন পুরোপুরি ইউজ হচ্ছে? স্যার না। এখানে ধানের উৎপাদন ধরলাম আগে এখানে 2 ছিল, এখানে 1 হয়েছে, এখানে 13 এক হয়ে ছিল, গেছে। এখানে ধরলাম 10 হয়েছে। অর্থাৎ আমরা কি দেখছি যে এখানে আমাদের ধানের উৎপাদনও কমে গেছে, গমের উৎপাদনও কমে গেছে। তাহলে আমি বলছি যে ধান আর গম যেহেতু দুটোই কমে গেছে, তাহলে এরকম ধরলাম যে এখন এই পরিমাণ জমি আমাদের ব্যবহৃত হচ্ছে না। জি ফলে কিছু পরিমাণ লেবার বেকার আছে, কিছু পরিমাণ ল্যান্ড বেকার আছে, কিছু পরিমাণ এন্টারপ্রেনার বা সংগঠক তার ব্যবহার করতে পারছে না জমিকে, সেও বেকার আছে। আবার পুঁজিও কি আছে, বেকার আছে। জি স্যার। তাহলে এখানে সম্পদের কি আছে, এখানে স্যার সীমিত, মানে সীমিত বেকারত্ব সম্পদ আছে, বা এখানে সম্পদের বেকারত্ব আছে। বেকারত্ব আছে। জি স্যার। তাহলে এখানে যে সম্পদগুলো ছিল সেগুলো কি পূর্ণ নিয়োগ এখানে আছে না এই স্যার। বিন্দুতে? সম্পদের কি পূর্ণ নিয়োগ আছে নাকি অপূর্ণ নিয়োগ? স্যার অপূর্ণ নিয়োগ। কারণ সম্পদ পুরোপুরি ব্যবহার হচ্ছে না, তাহলে এই যে জি ই স্যার। বিন্দু, এই বিন্দুতে সম্পদের কি আছে, অপূর্ণ নিয়োগ আছে। জি স্যার। এখন আমি যদি একটা আসি, এবার আমি যদি আসি এখানে একটা পয়েন্ট এফ, এফ। তাহলে এফ বিন্দু থেকে উৎপাদন সম্ভব? স্যার উৎপাদন মিজান সম্ভব মিনহাজুর না। রহমান না ফাহিম হোসেন বলো, এফ বিন্দু থেকে উৎপাদন সম্ভব? না স্যার। এফ বিন্দুতে কেন উৎপাদন সম্ভব না? দেখো এফ বিন্দুতে ধানের উৎপাদনও বেড়ে গেছে, গমের উৎপাদনও বেড়ে গেছে, তা আমার বাউন্ডারি আছে এই পর্যন্ত,
সম্পদের দক্ষ আর ব্যবহার এটা করলে জি, অর্জন স্যার। জনিত রেখা। সম্পদের দক্ষ ব্যবহার করলে আমি এই বাউন্ডারির উপরে থাকতে পারি, তাই না? এই বাউন্ডারি আমার, তো এটা তো বাউন্ডারির বাইরে চলে গেছে। এটা বাউন্ডারির বাইরে চলে যেতে গেলে কি হবে? আমাদের সম্পদও কি হতে হবে তখন? বৃদ্ধি হতে হবে, বেড়ে যেতে হবে। বাড়াতে হবে। কিন্তু সম্পদটা আমাদের কি আছে? সীমিত। স্থির বা কি সীমিত। সীমিত। তাহলে সম্পদ আমাদের স্থির বা সীমিত হলে আমি তো এই পয়েন্টে যেতে পারি না। তাহলে এটা কি অর্জনযোগ্য নাকি অর্জনযোগ্য বিন্দু? অর্জনযোগ্য বিন্দু। কিন্তু অর্থনীতি দেখা যায় যে যখন অর্থনীতিতে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো যোগান বাড়ানো যায়, তখন কিন্তু এখানে যেতে পারে। যেহেতু আমাদের এখানে ওই পরিমাণ ডিসকাশন নেই, সেহেতু আমরা এফ পয়েন্ট নিয়ে আর আলোচনা করছি না। তাহলে আমাদের এফ পয়েন্টে যাওয়া পসিবল না, কারণ এখানে আমাদের কি আছে? সম্পদের সীমাবদ্ধতা আছে, সেজন্য আমরা এখানে আর যেতে পারছি না। আর ই বিন্দু থেকে আমরা কি সি বিন্দুতে যেতে পারি? স্যার যেতে পারি। তখন আমাদের সম্পদের কি হবে? দক্ষতা বাড়বে, দক্ষ ব্যবহার হবে। তাহলে সি বিন্দুতে কি সম্পদের দক্ষ ব্যবহার হয় নাকি অদক্ষ ব্যবহার হয়? দক্ষ ব্যবহার হয়। দক্ষ ব্যবহার বলতে আমরা কি বুঝি? যে আমাদের সর্বোচ্চ উৎপাদন এবং উৎপাদন খরচ সর্বনিম্ন। যেখানে সর্বোচ্চ উৎপাদন, যেমন আমি যদি বলি যে 2 আর 13, এর বেশি কি আমাদের উৎপাদন সম্ভব এই পরিমাণ জমিতে? স্যার স্যার এই পরিমাণ, জি স্যার সম্ভব। এই পরিমাণ জমিতে এর বেশি আর উৎপাদন সম্ভব না, কারণ কেউ ফাঁকিবাজি করছে না, সবাই ঠিকভাবে কাজ করছে। যখন সবাই ঠিকভাবে কাজ করছে, তখন কিন্তু আমাদের সম্পদের কোন ব্যবহার হয়? সবাই যখন ঠিকভাবে কাজ করে, তখন কিন্তু আমাদের সম্পদের কোন ব্যবহার হয়? দক্ষ ব্যবহার। দক্ষ ব্যবহার হয়। দক্ষ আর যদি ব্যবহার। আমি বলি ই পয়েন্টে কি সবাই ঠিকভাবে কাজ করছে? হয় ফাঁকিবাজি করছে, না হয় বেকারত্ব আছে, ফলে আমাদের উৎপাদন কি হয়ে গেছে? কমে গেছে। সীমিত। তো দক্ষতা বিন্দু হলো সেটাই, যেখানে আমাদের সম্পদের পুরোপুরি ব্যবহার হবে এবং সম্পদের ব্যবহারের ফলে উৎপাদন হবে সর্বোচ্চ। আর অন্য কোনো বিন্দু কিন্তু আমাদের দক্ষতা নির্দেশক বিন্দু না। যেমন এর নিচে যে কোনো বিন্দু কিন্তু অদক্ষ বিন্দু, কারণ এখানে আমাদের কি আছে? সম্পদের পুরোপুরি ব্যবহার এখানে হবে না, এবং হয়তো সম্পদ পুরোপুরি ঠিকভাবে কাজ করছে না, ফলে এখানে সম্পদের বেকারত্ব বা অপূর্ণ ব্যবহার এখানে থাকে। রাউফুল ইসলাম রাহাত, তোমার হাত তুলেছে, বলো কিছু বলতে চাইলে। আমরা এখানে কি আর সমস্যা আছে? তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। এখানে আর সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ক্লাসে আসি। তাহলে এবার আমরা আসি। এবার আমরা যদি বলি যে এখন দেখো তো, যদি তোমাকে কোশ্চেন করা হয় যে আহ, আহ, যে পরিমাণ সম্পদ তোমাদের আছে, সেই সম্পদ দিয়ে কি আহ, এই যে আমাদের 1 মণ ধান আর 16 মণ গম উৎপাদন সম্ভব? 1 মণ ধান আর এখানে আমরা একটু তোমাদের মুখ খুলে দিচ্ছি, কিন্তু যার একটু নয়েজ হচ্ছে সে একটু বন্ধ রেখো। 1 মণ ধান আর 16 মণ গম উৎপাদন কি সম্ভব? স্যার এই জমির ভিতরে না, যেমন আমি যদি বলি 1 মণ ধান এখানে আর 16 মণ গম এখানে, তাহলে তুমি দেখো তো 1 মণ ধানকে টেনে নিয়ে যাও 16 মণ গমে, তাহলে সেই পয়েন্টটা কি আমাদের উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে চলে যায়? বাইরে চলে যায়। এই যে এখানে আছে, তা বাইরে গেলে তো আমাদের সম্পদ নেই ওই পরিমাণ, তাহলে সেটা আমাদের উৎপাদন সম্ভব না। কিন্তু ই বিন্দু থেকে উৎপাদন সম্ভব। উৎপাদন সম্ভব স্যার। উৎপাদন সম্ভব, কিন্তু এখানে সম্পদের পুরোপুরি ব্যবহার হচ্ছে না, ঠিক আছে? জি স্যার। অর্থাৎ আমাকে যদি বলা হয় যে 1 মণ ধান আর 13 মণ গম উৎপাদন কি সম্ভব? সম্ভব। সেটা না, বিন্দুটা আমাদের স্যার। কোনটা? তাহলে সেই বিন্দুটা আমাদের এইটা। তাহলে এই বিন্দুটা জি, আমাদের স্যার, উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে, এই যে এখানে। জি স্যার। তাহলে এই বিন্দুতে আমি উৎপাদন করতে পারি, কিন্তু আমার রিসোর্স গুলো দক্ষ যে ব্যবহার আছে, করা। সম্পদ গুলো যে আছে, সেই সম্পদ গুলো আমাদের পুরোপুরি ব্যবহার হয় না। আমি তো 15 মণ পারি, 1 মণ ধানের সাথে 15 মণ পারি, যেহেতু আমার কম হচ্ছে, তাহলে বুঝতে হবে কি সম্পদ গুলো হয় ফাঁকিবাজি করছে, অথবা সম্পদের পুরোপুরি ব্যবহার হচ্ছে না, অর্থাৎ সম্পদের এখানে অদক্ষ বা অপূর্ণ ব্যবহার আছে, ঠিক আছে? এই যে এখানে। তাহলে আমি ধরে নিচ্ছি এখানে আর কারো অসুবিধা নেই। এবার আমরা আসি আমাদের পরের কনসেপ্ট, সুযোগ ব্যয়ের ধারণা। তো সুযোগ ব্যয় আমাদের দুজন অর্থনীতিবিদ সুযোগ ব্যয়ের ধারণার পায়োনিয়ার। তো দুজন অর্থনীতিবিদকে আমরা দেখছি এখান থেকে। তো এখান থেকে আমরা আসি, তার আগে আমি ধরে নিচ্ছি যে সবাই এখানে তোমাদের রোল নাম্বার দিয়ে দিয়েছো, আমি এখন সেভ করে নিচ্ছি। তো এখানে আমরা আসি, আমাদের সুযোগ ব্যয়ের ধারণা প্রদানকারী হলো দুজন অর্থনীতিবিদ, যাদেরকে আমরা বলছি হ্যাবারলার, ইনি হলেন হ্যাবারলার, আরেকজন হলো আমাদের বেনহাম। তো এই দুজন আমরা মূলত সুযোগ ব্যয়ের ধারণার প্রবর্তক আর কি। তো সুযোগ ব্যয় বলতে আমরা কি বুঝি দেখি। তো এখানে আমরা দেখছি যে আমাদের 3টা ছবি দেয়া আছে। এটা আমরা কক্সেস বাজারের ছবি দেখছি, এটা আমাদের একটা অর্নামেন্টস গোল্ড চেইন আমরা দেখছি, যেটা গলায় পরতে হয়, এটা নিয়ে সন্দেহ নেই যেটা গলায় পরতে হয়। তো এরপরে আমরা বলছি যে এরপরে আমাদের একটা মোটরসাইকেল দেয়া আছে।
তো এরকম 3টা চয়েস দেয়া আছে। তো আমার 3টাই দেখে খুব ভালো লাগছে। যে আমি বলছি যে আমার 3টাই তো খুব পছন্দ হচ্ছে। এখন কি করা যায়? আমি কেন কি করা যায় এই কোয়েশ্চেনটা করছি। কারণ আমি দেখছি যে আমার পকেটে একটা লিমিটেশন আছে। যে আমার একটা রেস্ট্রিকশন পকেট আমাকে টেনে ধরে রেখেছে। সেই পকেটটা কি? সেই পকেট হলো আমাদের ইনকাম। অর্থাৎ আমরা যে বলছি যে আমাদের ইনকামটা লিমিটেড। তো সেই লিমিটেড ইনকাম দিয়ে আমি বলছি যে এই 3টা যে পসিবিলিটি দেয়া আছে, অর্থাৎ যে আমাদের 3টা যে আমাদের গুডস দেয়া আছে, এই 3টা গুডস আমার পক্ষে নির্বাচন করা সম্ভব না। তো এখান থেকে আমি বলছি যে আমি কোনটাকে নির্বাচন করতে চাই। তো এখন আমি এই নির্বাচন করতে যেয়ে আমি এখানে পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ আমরা এটা ব্যষ্টিক অর্থনীতি বলছি, মাইক্রো ইকোনমিক্স। তো আমার চয়েস আরেকজনের চয়েসের সঙ্গে নাও মিলতে পারে। তো আমি দেখছি যে আমার চয়েসে আমি র‍্যাঙ্কিং করি যে এটা 1 নাম্বার র‍্যাঙ্কিং, র‍্যাঙ্ক 1। এরপরে আমি বলছি যে এটা 2 নাম্বার র‍্যাঙ্কিং, র‍্যাঙ্ক 2। এটাকে আমরা বললাম এটা 3 নাম্বার র‍্যাঙ্কিং, র‍্যাঙ্ক 3। তো ধরলাম এটা একজন মেইল আমাদের যে আছে যারা এখন বর্তমানে স্টুডেন্ট, তো তাদের কাছে কক্সবাজারে ঘুরতে যাওয়ার চাইতে মোটরসাইকেল পাওয়াটা বেশি প্রেফারেবল। আবার যদি কোনো নারীর কাছে আমরা জিজ্ঞেস করি যে এই 3টা চয়েসের মধ্যে তোমার কাছে কোনটা প্রেফারেবল, তো সে বলছে যে ফাইন, আমি গোল্ড চেনটা পেতে চাই, এরপরে আমি ঘুরতে যেতে চাই, মোটরসাইকেল আমার কাছে অত প্রেফারেবল না। তো আমরা দেখছি কি পার্সন টু পার্সন আমাদের এই যে নির্বাচন, এই নির্বাচনে ডিফার করে আর কি, পার্থক্য হয়। ব্যক্তি টু ব্যক্তিতে আমাদের এটা ডিফার করে। তো এখন আমি যদি বলি যে একজন পার্সনকে আমরা চুজ করে নিয়েছি যে বলছে যে একটু বয়স্ক হতে পারে বা একটু মিডল এজ হতে পারে, সে বলছে যে আমার কক্সবাজারে ঘুরতে যাওয়া বেশি পছন্দ। তারপরে বলছে যে আমার মোটরসাইকেল বেশি, তারপরে মোটরসাইকেল পছন্দ, তারপরে বলছে যে গোল্ড চেইনটা তারপরে আসে। তো সেক্ষেত্রে সে র‍্যাঙ্ক করছে, এটাকে বলছে র‍্যাঙ্ক 1, এটাকে বলছে R2 অর্থাৎ র‍্যাঙ্ক 2, এটাকে বলছে সে র‍্যাঙ্ক 3। অর্থাৎ মর্যাদার ভিত্তিতে, র‍্যাঙ্কের ভিত্তিতে যদি আমরা বলি যে নির্বাচনে 3 জন দাঁড়িয়েছে, যে বেশি ভোট পেয়েছে সে জিতে গেছে, তাহলে তার সে 1 নাম্বার প্রার্থী, সে বিজয় লাভ করেছে। 2 নাম্বার যে কম ভোট পেয়েছে তার চাইতে সে 2 নাম্বার, আর তারপরে 3 নাম্বার। অর্থাৎ র‍্যাঙ্কিং যদি করা হয় R1, R2, R3 ভোটের ভিত্তিতে আমরা করি। আর এখানে আমরা বলছি কি চয়েসের ভিত্তিতে আমরা করি। অর্থাৎ আমরা কোনটা বেশি পছন্দ করছি আরকি। আমি ভাবছি যে এটা আমাকে বেশি সন্তুষ্টি প্রদান করবে। তো সেক্ষেত্রে আমি বললাম কি যে আমি কক্সবাজারে ঘুরতে বেশি পছন্দ করি। এটা আমার R1, এটা হলো আমাদের R2, এটা আমাদের R3। তো এখন আমরা বলছি যে R1 টা বেশি প্রেফারেবল কার চাইতে? R2 এর চাইতে, আবার R2 টা R3 এর চাইতে বেশি প্রেফারেবল। তো এখন এই 3টা যে চয়েস আমাদের দেয়া আছে, এই যে আমরা 3টা পছন্দ আমাদের দেয়া আছে, এই পছন্দের মধ্যে আমি কোনটাকে সবচাইতে বেশি পছন্দ করব? তো যেটাকে আমি সবচাইতে র‍্যাঙ্ক 1 নাম্বারে করেছি সেটাকে আমি পছন্দ করি এবং সেটাকে আমি নির্বাচন করি। অর্থাৎ আমার ভোটটা আমি সেখানেই দিতে চাই। ভোট কিসের মাধ্যমে দিচ্ছি আমি? আমার যে পরিমাণ ইনকাম আছে সেই ইনকাম দিয়ে আমি এখানে ভোট দিচ্ছি। তাহলে এখন আমি যদি বলি যে এখানে আমাদের কেন আমরা ভোট দিতে হচ্ছে? কারণ আমার সম্পদ বা আয় সীমিত। তো আয় সীমিত হওয়ার ফলে আমি একটার বেশি চুজ করতে পারছি না। আরো অসংখ্য পসিবিলিটি দেয়া আছে যেগুলো আমি পছন্দ করতে পারি। কিন্তু কথা হলো যে আমার সবচাইতে, যেহেতু আমার ইনকাম লিমিটেড, সেহেতু আমি কক্সবাজারে ঘুরতে যাওয়াটাকে বেশি প্রেফার করছি এই দুটো বাদ দিয়ে। তাহলে আমরা যদি বলি আমি এটাকে নির্বাচন করেছি কারণ আমি এখানে কক্সবাজারে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, এটা আমি নির্বাচন করে ফেলেছি। তাহলে নির্বাচন করলে আমি কোনটাকে ত্যাগ করেছি? আমি মোটরসাইকেল কেনাটাকে ত্যাগ করে ফেলেছি। আবার গোল্ড চেইনটাকে কেনার ত্যাগ করে ফেলেছি। তাহলে আমি যদি বলি যে এখানে আমাদের সর্বোত্তম বিকল্প কোনটা? তাহলে আমরা দেখছি কি এখানে আমাদের দুটো বিকল্প আছে। এটা আমি পছন্দ করেছি। এখানে আমাদের দুটো বিকল্প দেয়া আছে। একটাকে আমরা বলছি মোটরসাইকেল, আরেকটাকে আমরা বলছি গোল্ড চেইন। তাহলে এখানে সর্বোত্তম বিকল্প হলো আমাদের আ এখানে মোটরসাইকেল। মোটরসাইকেলটাকে আমরা কি করছি? ত্যাগ করে ফেলছি। যেহেতু আমার 2 নম্বরে আছে, 3 নম্বরে তো আর যাওয়ার আমার অত বেশি প্রয়োজন নেই। কারণ 2 নম্বর পর্যন্ত যে আমি 3 নম্বরে যেতে গেলে তো আমার ইনকামই তো নেই। আমার একটার বেশি চয়েস করার পসিবিলিটি নেই। তাহলে এখন আমরা বলছি যে সর্বোত্তম বিকল্প পছন্দ যেটা, সেটা পরিহার করাকে আমরা বলি সুযোগ ব্যয়। অর্থাৎ আ একটা পছন্দ নির্বাচনের জন্য সর্বোত্তম বিকল্প যে পছন্দ মোটরসাইকেল, সেটাকে আমার ত্যাগ করাকে বলা হয় সুযোগ ব্যয়। তাহলে এখানে সুযোগ কোনটা আর ব্যয় কোনটা? তাহলে এখানে আমরা বলছি সুযোগটা হলো আমাদের কক্সবাজারে ঘুরতে যাওয়া, এটা আমাকে স্যাটিসফাই করে, এটা আমার সুযোগ। এই সুযোগ করতে যেয়ে আমার আরেকটা ভালো লাগাকে আমার ত্যাগ করতে হয়েছে। সেই ভালো লাগাটা কি? মোটরসাইকেল পেলে আমার আমার ভালো লাগতো, খারাপ লাগতো না। তাহলে সেই যে ভালো লাগাটা আমি ত্যাগ করেছি, আমরা জানি যে ভালো লাগা ত্যাগ করাকে আমরা বলি ব্যয়। তো এখানে আমাদের এই যে সুযোগটা হলো এই কক্সবাজার ট্যুরটাকে আমি পছন্দ করেছি। পছন্দের জন্য আরেকটা ভালো লাগাকে আমার ত্যাগ করতে হয়েছে, সেটা আমার খারাপ লাগছে। তো খারাপ লাগাটাকে আমরা ব্যয় বলি। কারণ খারাপ লাগাটাকে ভালো করতে গেলে আমাদের খরচ করতে হয়। যেমন আমি যদি বলি যে কেউ একজন আমাকে মেরেছে, তো সেটা আমার খারাপ লাগে। তো খারাপ লাগাতে গেলে, খারাপ লাগা থেকে ভালো করতে গেলে আমাকে কি করতে হবে? তো খারাপ লাগা থেকে ভালো করতে গেলে আমাকে ডাক্তার দেখাতে হয়। তো ডাক্তারের জন্য আমাদের ব্যয় আছে। আবার আমি যদি বলি যে আমি একটা মোটরসাইকেল পাইনি, তার জন্য আমার খারাপ লাগে। আমরা জানি যে খারাপ লাগাটা আমাদের একটা খরচ বা ব্যয়। তো সেই খারাপ লাগাটাকে যদি ভালো করতে হয়, ভালো করতে গেলেই বুঝতে পারি যে এটা ব্যয় আমাদের। কারণ ভালো করতে গেলে তো আমাকে খরচ করতে হবে। তাহলে খরচ করাটা আমাদের ব্যয়।
তাহলে আমরা বলছি কি যে এই যে আমাদের একটা পছন্দ আমরা নির্বাচন করতে চেয়েছি, নির্বাচন করার জন্য এই দুটো পছন্দের মধ্যে সর্বোত্তম বিকল্প কোনটা? এই যে এটা হলো আমাদের সর্বোত্তম বিকল্প মোটরসাইকেল। তো এটাকে যদি আমরা পরিহার করি তাহলে সেটাকে আমরা বলি সুযোগের জন্য ব্যয়। অর্থাৎ আমরা যদি বলছি যে এটা আমাদের সুযোগ আর এটা হলো আমাদের ব্যয়। তো এখানে আমি একটু স্পিকার খুলে দিচ্ছি যে এখানে কারো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে আমরা আবার আসবো। তো এখানে আমাদেরকে একটু বলে দেখাও, বোঝাও যে এটা আসলে সমস্যা আছে কিনা। কেউ একজন বলো যে এখানে সমস্যা আছে কিনা। হ্যাঁ, 306 বলো। না স্যার, নাই স্যার। তা তুমি আমাকে একটু বুঝিয়ে দাও যে তোমার ক্ষেত্রে ধরলাম মোটরসাইকেলটা বেশি প্রেফারেবল, তারপরে কক্সবাজার, তারপরে হলো এখানে গোল্ড চেইন আছে। তোমার কাছে সর্বোত্তম বিকল্প কোনটা? স্যার বাইক। তুমি যদি মোটরসাইকেল পছন্দ করো তাহলে তোমার সর্বোত্তম বিকল্প বাইক হয়? কে আরেকজন বলো। মিল্লাত হোসেন বলো। স্যার আমি এখনো জয়েন করছি। হ্যাঁ, তাহলে একটু তুমি তো সমস্যা প্রেজেন্ট হচ্ছে স্যার। দিতে পারবে না। এখন তুমি ওই যে ফাহিম হোসেন বলো, কুইক, সময় কমে গেছে। এখানে সর্বোত্তম বিকল্প কোনটা? স্যার গোল্ড চেন। গোল্ড চেন হয় সর্বোত্তম বিকল্প। 1 নাম্বার হলো মোটরসাইকেল, 2 নাম্বার হলো কক্সবাজার, আর 3 নাম্বার হলো গোল্ড চেন। তাহলে এখানে 1 নাম্বার কোনটা? সর্বোত্তম বিকল্প কোনটা? কক্সবাজারের যে ঘুরতে যাওয়া সেটা হলো সর্বোত্তম বিকল্প, কারণ 3 নাম্বার তো এইটা। এই দুটোর মধ্যে সর্বোত্তম বিকল্প কোনটা? এই যে এটা। আমি এটাকে পছন্দ করেছি, তাই এটাকে আমি নির্বাচন করেছি। নির্বাচন করার জন্য সর্বোত্তম বিকল্পটাকে আমি